তালাকপ্রাপ্ত আইপিএস স্ত্রী ৫ বছর পর স্বামীর কুঁড়েঘরে পৌঁছালেন। আসল সত্য জেনে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। বন্ধুরা, এটি বিহার প্রদেশের মুজাফরপুর জেলার একটি সত্য কাহিনী। সেখানে একটি ছোট গ্রাম আছে, নাম চাঁদপুর। বিহারের বাকি সব গ্রামের মতোই এটিও একটি সাধারণ গ্রাম। মাটির রাস্তা, খড়ের কুঁড়েঘর, সবুজ মাঠ আর মানুষের সাদামাটা জীবন। দুপুরবেলা ছিল, গ্রামে প্রতিদিনের মতো কাজ চলছিল। কেউ মাঠ থেকে ফিরছিল, কেউ বাজারে যাচ্ছিল। বাচ্চারা স্কুল থেকে ফিরে খেলা করছিল। সবকিছুই একদম স্বাভাবিক ছিল। কিন্তু তখনই গ্রামের রাস্তায় হঠাৎ ধুলো উড়তে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই গ্রামের মাঝখানে একটি সাদা রঙের বড় এসইউভি এসে থামল। গাড়িটি ঝকঝকে ছিল, জানলায় কালো কাঁচ এবং সেটিতে সরকারি নম্বর প্লেট ছিল। গ্রামবাসীরা এটি দেখার সাথে সাথেই সবার নজর সেদিকে আটকে গেল। কেউ একজন নিচু স্বরে বলল, সরকারি গাড়ি। অন্যজন বলল, কোন অফিসার এসেছে? গাড়ি থামতেই ড্রাইভার নেমে পড়ল। তার হাঁটা চলায় একটা শৃঙ্খলা ছিল। সে দ্রুত পেছনের দরজা খুলে দিল এবং এরপর যে মহিলা গাড়ি থেকে নামলেন তাকে দেখেই পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। খাকি ইউনিফর্ম, কাঁধে তারা, কোমরে বেল্ট আর চেহারায় কঠোরতা। তিনি ছিলেন আইপিএস কাব্যা রাঠোর, জেলার নামকরা অফিসার, যার নাম শুনলে মানুষ ভয় পেত। গ্রামের মহিলারা ঘরের আড়ালে চলে গেল, বাচ্চারা ভয় পেয়ে পিছিয়ে গেল, আর বড়রা চুপচাপ দাঁড়িয়ে রইল। কাব্যা চারপাশে চোখ বুলালেন। তিনি শান্ত ছিলেন, কিন্তু তার চোখে এক অন্যরকম অস্থিরতা ছিল। ড্রাইভার জিজ্ঞাসা করল, ম্যাডাম, এটাই কি সেই জায়গা? কাব্যা সামনের একটি কুঁড়েঘরের দিকে তাকালেন এবং মাথা নাড়ালেন। সেই কুঁড়েঘরটি ছিল গ্রামের এক প্রান্তে। খড়ের দেওয়াল, ঝুলে পড়া ছাদ আর ভাঙা দরজা। গ্রামবাসীদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল। আইপিএস ম্যাডাম মোহনের বাড়িতে এসেছেন। কোন মোহন? আরে ওই মোহন যাদব, যে মাছ ধরে। কাব্যা ধীরে ধীরে কুঁড়েনাড়ের দিকে এগিয়ে গেলেন। তার হাঁটা চলা ছিল অফিসারদের মতো, কিন্তু তার পা ছিল ভারী, যেন তিনি নিজের সাথেই যুদ্ধ করছেন। কুঁড়েঘরের সামনে এসে তিনি থমকে দাঁড়ালেন। তিনি হাত তুললেন, কিন্তু কড়া নাড়তে পারলেন না। তার হাত শূন্যে থেমে গেল, যেন তিনি কোনো অফিসার নন, বরং একজন পুরনো স্ত্রী। তখনই ভেতর থেকে পায়ের শব্দ পাওয়া গেল। তারপর একটি ক্লান্ত কণ্ঠ শোনা গেল। কে? কাব্যের গলা শুকিয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, আমি কাব্য। কিছুক্ষণ নিস্তব্ধতার পর দরজা খুলল। সামনে মোহন যাদব দাঁড়িয়েছিল, সেই মানুষটি যে একসময় তার স্বামী ছিল। চেহারা দুর্বল ছিল, শরীর রোগা হয়ে গিয়েছিল, কিন্তু চোখে কোনো রাগ ছিল না। সে কাব্যকে দেখল, তারপর ইউনিফর্মের তারাগুলোর দিকে তাকাল এবং খুব শান্ত স্বরে বলল, আপনি এসে গেছেন? মোহনের এই আপনি সম্বোধন শুনেই কাব্যের হৃদয়ে কিছু একটা ভেঙে গেল এবং তিনি কাঁপানো কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মোহন, সব ঠিক আছে তো? মোহন তার দিকে তাকাল এবং খুব নিচু স্বরে বলল, এখানে এখন আর কিছুই ঠিক নেই ম্যাডাম। মোহন যাদবের এই বাক্যটি শোনার সাথে সাথেই কাব্য রাঠোরের চোখ ভরে এলো। তিনি কিছুক্ষণ শুধু তার দিকে তাকিয়ে রইলেন। তার মনে হয়েছিল যে মোহন তাকে দেখে রেগে যাবে, চিৎকার করবে, প্রশ্ন করবে। কিন্তু মোহনের চেহারায় কিছুই ছিল না, না কোনো অভিযোগ, না কোনো বিস্ময়, না রাগ। ছিল শুধু এক অদ্ভুত শান্তি, যেন সে আগে থেকেই সব সয়ে নিয়েছে। মোহন দরজাটা আরও একটু খুলে দিয়ে শান্ত স্বরে বলল, ভেতরে আসুন। কাব্য ধীরে ধীরে কুঁড়েঘরে প্রবেশ করলেন। কুঁড়েঘরটি ঠিক তেমনই ছিল যেমনটি ৫ বছর আগে ছিল। মাটির মেঝে, কোনায় মাটির কলস, একটি পুরনো চারপাই আর দেয়ালের পাশে একটি ভাঙা চেয়ার। কিন্তু এখন এই কুঁড়েঘরে উষ্ণতা ছিল না, আপনত্ব ছিল না। এখানে ছিল শুধু নিস্তব্ধতা। কাব্য চেয়ারে বসলেন, মোহন চারপাইয়ের কিনারে বসল। দুজনের মধ্যে কিছুটা দূরত্ব ছিল, কিন্তু আসল দূরত্ব ছিল তাদের মধ্যেকার নীরবতা। বাইরে গ্রামবাসীরা ধীরে ধীরে জড়ো হচ্ছিল। সবার নজর ছিল কুঁড়েঘরের ওপর, কিন্তু কেউ ভেতরে আসার সাহস পাচ্ছিল না। কাব্য নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, মোহন, তুমি ঠিক আছো তো? মোহন চোখ তুলে বলল, আমি ঠিক আছি, গ্রাম ঠিক নেই। কাব্য বুঝতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, মানে? মোহন উঠল, কলস থেকে জল বের করে গ্লাসে ভরে কাব্যকে দিল। কাব্য জল খেলেন, কিন্তু তবুও তার গলা শুভিয়েছিল। তার নজর মোহনের হাতের ওপর পড়ল। হাতগুলো আগের চেয়ে অনেক বেশি খসখসে হয়ে গিয়েছিল। কঠোর পরিশ্রমের রেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। কাব্যেও মন হঠাৎ অতীতে চলে গেল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন তিনি গ্রামের একজন সাধারণ মেয়ে ছিলেন। তার হাতে থাকত বই আর চোখে আইপিএস হবার স্বপ্ন। গ্রামের মানুষ তাকে তাচ্ছিল্য করত,
কিন্তু মোহন সবসময় তাকে বলতো তুমি পারবে। পুকুর পাড়ের সেই দেখা হওয়া, মোহনের সাধারণ স্বভাব আর তার নিঃশর্ত বিশ্বাস সব কাব্যের মনে পড়তে লাগল। বিয়ের পরেও মোহন তাকে কখনো বাধা দেয়নি। সে নিজে না খেয়ে থাকত, কিন্তু কাব্যের জন্য বই কিনে আনত। রাতে লণ্ঠন জ্বালিয়ে বসে থাকত যাতে কাব্য পড়াশোনা করতে পারেন। কাব্যের চোখ ভিজে গেল। তিনি ধীরে ধীরে বললেন, তুমি আমার জন্য অনেক করেছ। মোহন তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। কয়েক সেকেন্ড পর শুধু বলল, ওসব পুরনো কথা। কাব্যের মনে হল যেন মোহন তার হৃদয়ে পাথর চাপা দিয়ে দিল। তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন, বিয়ের পর তুমি আমাকে কখনো বোঝা মনে করনি কেন? মোহন প্রথমবারের মতো সরাসরি তার দিকে তাকাল এবং বলল, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। এটি শুনেই কাব্যের শ্বাস থমকে গেল। মোহন বলেছিল ভালোবাসতাম, ভালোবাসি নয়। বাইরে হঠাৎ ফিসফ্যাস বেড়ে গেল। গ্রামবাসীদের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলা সামনে এলেন। তার নাম ছিল সরোজ কাকি। তিনি কুড়েঘরের ভিতর উঁকি দিয়ে বললেন, ম্যাডাম, বাইরে এসে কথা বলুন, গ্রাম শুনতে চায়। কাব্য উঠলেন এবং বাইরে এলেন। তিনি বাইরে বেরোনোর সাথে সাথেই পুরো গ্রামের চোখ তার ওপর আটকে গেল। পুরো গ্রামের চোখে আজ কোনো প্রশ্ন ছিল না, ছিল শুধু এক চাপা সত্য। যাই হোক বন্ধুরা, কাব্য রাঠোর প্রথমবারের মতো এত বড় ভিড়ের সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ তার নিজের ইউনিফর্মটি আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন এটি কোনো ইউনিফর্ম নয়, বরং তার কাঁধে কারো দুঃখ আর কারো অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ একদম চুপ ছিল, যেন তারা সব কিছুই জানে, যেন প্রত্যেকের কাছে বলার মতো হাজারো কথা আছে, কিন্তু তবুও কেউ ভয়ে কিছু বলছে না। সেই নীরবতায় এক অদ্ভুত চাপ ছিল, যেন বাতাসও থমকে গেছে। কাব্যের দৃষ্টি সবার চেহারার উপর ঘুরছিল এবং তিনি প্রতিটি চেহারায় একটি লুকানো ভয়, একটি চাপা রাগ আর একটি না বলা সত্য পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। ভিড়ের একদম সামনে সরোজ কাকি দাঁড়িয়েছিলেন। তার চেহারায় রাগ ছিল না, কোনো উপহাস ছিল না, এমনকি প্রতিশোধের আগুনও ছিল না। তার চোখে ছিল শুধু ব্যথা, এমন ব্যথা যা অনেক দিন ধরে চাপা ছিল এবং এখন বাইরে আসার পথ খুঁজছিল। সরোজ কাকি ধীরে ধীরে খুব ভারী গলায় বললেন, ম্যাডাম, আপনি জিজ্ঞাসা করছিলেন যে সব ঠিক আছে কিনা, তাহলে শুনে রাখুন, এখানে কিছুই ঠিক নেই। এই শব্দগুলো শোনার সাথে সাথেই কাব্যের হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন কাকি, কি হয়েছে, আপনি পরিষ্কার করে বলুন। সরোজ কাকি এক মুহূর্তের জন্য মোহনের দিকে তাকালেন। মোহন কুড়েঘরের দরজায় চুপচাপ দাঁড়িয়েছিল, কোনো নড়াচড়া ছাড়াই। তার চোখে কোনো উজ্জ্বলতা ছিল না। চেহারা ছিল ম্লান এবং শরীরে ছিল এক অদ্ভুত স্থবিরতা, যেন সে জীবনে অনেক কিছু সহ্য করেছে এবং এখন ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে। সরোজ কাকি আবার কাব্যের দিকে তাকিয়ে বললেন, তারাকের পর মোহন গ্রামে থাকেনি। সে এখানে বসে বসে কাঁদেনি। সে শহরে গিয়েছিল কাজ খুঁজতে, মজদুরি করতে, যাতে নিজেকে সামলাতে পারে, নিজের জীবনকে আবার জোড়া লাগাতে পারে। এটি শুনেই কাব্যের চোখ কপালে উঠল। এই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। তিনি তো ভেবেছিলেন যে মোহন গ্রামের কোথাও পড়ে থাকবে এবং তার জীবন শেষ হয়ে যাবে। ভিড়ের মধ্যে থেকে একজন লোক এগিয়ে এসে বলল, ম্যাডাম, শহরে মানুষ মোহনকে চিনে ফেলেছিল। তার গলায় রাগ ও দুঃখ দুটোই ছিল। একই সাথে অন্য একজন লোক কথা লুফে নিয়ে বলল, মানুষ হাসত ম্যাডাম, মানুষ মস্করা করত, বলতো আইপিএস ম্যাডামের স্বামী মজদুরি করবে। কিছু লোক ফিসফাস করতে লাগল। কারো কারো চোখ নিচু হয়ে গেল, আর কেউ কেউ লজ্জায় মুখ ফিরিয়ে নিল। কাব্যের চেহারা ম্লান হয়ে গেল। তার মনে হতে লাগল যেন কেউ তার বুকে হাত ঢুকিয়ে শ্বাস কেড়ে নিয়েছে। তার গলা শুকিয়ে আসছিল এবং চোখের সামনে ধোঁয়াশা হয়ে আসছিল। সরোজ কাকি আবার বলতে শুরু করলেন, মোহন কাউকে বলেনি যে আপনি তাকে ছেড়েছেন। সে কারো কাছে আপনার নামে অভিযোগ করেনি। সে সব জায়গায় এটাই বলে বেড়াত যে ভুল তারই ছিল, সেই ভুল ছিল, সেই অপরাধী ছিল। কাব্যের চোখ জলে ভরে এলো। হঠাৎ তার তালাকের সেই দিনটির কথা মনে পড়ে গেল। সেদিন মোহন একটি শব্দও বলেনি, শুধু চুপচাপ কাগজে সই করে দিয়েছিল। তখন কাব্য ভেবেছিলেন যে মোহনের কোনো এসে যায় না, হয়তো মোহনের কোনো কষ্ট হয়নি। কিন্তু আজ তিনি অনুভব করতে পারছিলেন যে মোহন তার কষ্ট কাউকে দেখায়নি। সে সেটা নিজের ভেতরে চেপে লুকিয়ে রেখেছিল এবং একাই সব সহ্য করছিল। ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ লোক সামনে এলেন। তার চেহারায় বয়সের ছাপ ছিল আর চোখে ছিল গভীর ক্লান্তি। তার নাম ছিল ভগবান সিং। তিনি ভারী গলায় বললেন, একবার তো ওকে থানাতেও নিয়ে যাওয়া হয়েছিল। এটি শুনে কাব্যের শরীর যেন কেঁপে উঠল। তিনি চমকে উঠে জিজ্ঞাসা করলেন, থানায় কেন, কি কারণে?
তার কণ্ঠে ভয় ও অস্থিরতা দুটোই ছিল, যেন তিনি কোনো অমঙ্গলের আশঙ্কা আগেই করছিলেন। ভগবান সিং একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, একজন ঠিকাদার মিথ্যা মামলা করে দিয়েছিল ম্যাডাম। সে বলেছিল যে মহান আইপিএস অফিসারের নাম নিয়ে হুমকি দেয়। পুলিশ ওকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখেছিল, ওকে গালিগালাজ করেছিল, বেইজ্জত করেছিল, যেন ও কোনো অপরাধী। এটি শোনার পর কাব্যের পায়ের তলা থেকে মাটি সরে গেল, তার চোখ জলে ভরে গেল এবং মাথা ঘুরতে লাগল। তিনি বুঝতেই পারছিলেন না যে মোহন এত কিছু কিভাবে সহ্য করল। সরোজ কাকি এগিয়ে এসে বললেন, সেদিন পুলিশ ওকে বলেছিল, তোমার বউকে ফোন করো, আইপিএস তো 1 মিনিটে ছেড়ে দেবে। এটি শুনেই কাব্যের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তিনি জানতেন যে মোহন যদি তার নাম নিত তবে পুলিশ সাথে সাথেই ভয় পেয়ে যেত, মামলা সেখানেই শেষ হয়ে যেত এবং মোহন সহজেই ছাড়া পেয়ে যেত। কিন্তু ঠিক তখনই ভগবান সিং এমন একটি কথা বললেন যা পুরো গ্রামকে আবার স্তম্ভিত করে দিল। ভগবান সিং ভারী এবং কঠোর গলায় বললেন, মোহন থানায় পরিষ্কার বলেছিল, ওর নাম নেবেন না, ও এখন আর আমার কেউ নয়। এই শব্দগুলো হাতুড়ির মতো কাব্যের হৃদয়ে আঘাত করল। ভিড় একদম নিস্তব্ধ হয়ে গেল, এমনকি কারো নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল। কাব্য হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। তার বিশ্বাস হচ্ছিল না যে মোহন তার নামের সাহায্য নিতে অস্বীকার করেছে, শুধু এই কারণে যে কাব্য এখন আর তার স্ত্রী নয়। কাব্য পেছনে ফিরে মোহনের দিকে তাকালেন। মোহন চুপ ছিল, তার চেহারায় কোনো অহংকার ছিল না, কোনো আক্ষেপ ছিল না, কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক স্থবিরতা, যেন সে এসব আগেই সয়ে নিয়েছে এবং এখন তার ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই। কাব্য কাঁপতে কাঁপতে বললেন, মোহন, তুমি আমাকে জানালে না কেন? তুমি আমাকে একবারও কেন কিছু বললে না? তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল, যেন তার ভেতরের সব শক্তি শেষ হয়ে আসছে। মোহন প্রথমবারের মতো একটু দীর্ঘশ্বাস নিল। তার চোখ শান্ত ছিল, কিন্তু সেই শান্তির পেছনে অনেক গভীর আঘাত লুকিয়েছিল। সে খুব ধীর ও শান্ত স্বরে বলল, আপনি তো কোনোদিন জিজ্ঞাসা করেননি। শুধু এটুকুনি বলে সে আবার চুপ হয়ে গেল। এই বাক্যটি কাব্যের কাছে কোনো চড় খাওয়ার চেয়ে কম ছিল না। তার মনে হলো যেন কেউ তার আত্মা পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। গ্রাম আবার চুপ হয়ে গেল, যেন সেই একটি বাক্যের পর কারো আর কিছু বলার ক্ষমতা অবশিষ্ট নেই। আর সেই নীরবতার মাঝে সরোজ কাকি শেষ কথাটি বললেন। তার কণ্ঠ এখন কাঁপছিল, চোখে জল ছিল, কিন্তু শব্দে ছিল সত্যের আগুন। তিনি বললেন, ম্যাডাম, মোহন আপনার সম্মান বাঁচানোর জন্য নিজের কণ্ঠস্বর পর্যন্ত হারিয়ে ফেলেছে। এখনও বেশি কথা বলে না, কারণ মানুষ ওর প্রতিটা কথায় হাসত। মানুষ ওর শব্দগুলোকে নিয়ে তামাশা করত, ওকে দুর্বল ভাবত, ওকে ছোট করত, আর ও সব সয়ে নিল। কাব্যের চোখ কপালে উঠল, তার হৃৎস্পন্দন যেন থেমে গেল। এখন তিনি বুঝতে পারছিলেন যে গল্পের সবচেয়ে বড় সত্যটি এখনও বাকি আছে। গ্রামবাসীরা এখনও সবকিছু বলেনি। তার শ্বাস দ্রুত হয়ে উঠল এবং হাত কাঁপতে লাগল, কারণ এখনও মোহনের শরীরে এমন কিছু চিহ্ন ছিল, এমন কিছু আঘাতের দাগ, যার উত্তর গ্রাম আজ পর্যন্ত দেয়নি, আর যার সত্য হয়তো কাব্যের পুরো জীবন বদলে দিতে চলেছে। যাই হোক, বন্ধুরা, কাব্য রাঠোরের দৃষ্টি মোহনের চেহারায় গিয়ে স্থির হল। তিনি প্রথমে তার চোখে লুকানো কষ্ট বোঝার চেষ্টা করছিলেন, কিন্তু এখন তার দৃষ্টি ধীরে ধীরে তার শরীরে দেখা সেই চিহ্নগুলোর দিকে চলে গেল যা তিনি এতক্ষণ উপেক্ষা করছিলেন। মোহনের গলার কাছে একটি হালকা কালো দাগ ছিল, যেন কেউ একসময় জোরে চেপে ধরেছিল। তার হাতেও আঘাতের পুরনো দাগ পরিষ্কার দেখা যাচ্ছিল এবং আঙুলের কাছে হালকা ফোলা দাগ ছিল। কাব্যের শ্বাস আটকে আসছিল। তার মনে হল যেন এই চিহ্নগুলো তার সামনে কোনো বইয়ের মতো খুলে যাচ্ছে, যেখানে যন্ত্রণার পুরো কাহিনী লেখা আছে। কাব্য কাঁপানো গলায় ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, এই 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 দাগগুলো কিভাবে এলো? তার শব্দে ভয় ও আতঙ্ক দুটোই ছিল, কারণ তার মন ভেতর থেকে জেনে গিয়েছিল যে এই চিহ্নগুলোর পেছনে কোনো সাধারণ কারণ হতে পারে না। মোহন সাথে সাথেই দৃষ্টি নিচু করে নিল, যেন সে উত্তর দিতেই চায় না, যেন সে সেই যন্ত্রণাকে আবার নতুন করে অনুভব করতে চায় না। কিন্তু এখন গ্রামের নীরবতা ভেঙে গিয়েছিল। এখন আর কেউ সত্য গোপন করে রাখতে পারত না। ভগবান সিং সামনে এলেন এবং ভারী গলায় বললেন, ম্যাডাম, এই চিহ্নগুলো শহরের নয়, এগুলো থানার। এটি শোনার পর কাব্যের চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ বিস্ফোরিত হল এবং তিনি এক মুহূর্তের জন্য নড়াচড়া করতেও ভুলে গেলেন। তিনি সাথে সাথেই আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি মানে, থানার চিহ্ন? এটা কিভাবে হতে পারে? কাব্যের হৃৎপিণ্ড জোরে ধড়ফড় করছিল এবং তিনি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। ভগবান সিং নজর না নামিয়ে বলতে থাকলেন, তালাকের প্রায় 6 মাস পরের কথা ম্যাডাম। এক রাতে মোহন হঠাৎ গ্রামে ফিরল। ওর মুখ ফোলা ছিল, ঠোঁট ফেটে গিয়েছিল আর জামাকাপড় ছেঁড়া ছিল। ও সোজা নিজের কুঁড়ে ঘরে যায়নি। প্রথমেও পুকুর পাড়ে গিয়েছিল,
সেখানেই বসে দীর্ঘক্ষণ ধরে কাঁদছিল। রাতের অন্ধকার ছিল, কিন্তু ওর কান্নার আওয়াজ দূর পর্যন্ত শোনা যাচ্ছিল। ভগবান সিংয়ের কথাগুলো শুনে গ্রামের অনেক মানুষই আবেগপ্রবণ হয়ে পড়ল। কেউ দীর্ঘশ্বাস ফেলে মুখ ফিরিয়ে নিল, তো কারো চোখে জল চলে এলো। কাব্যের শ্বাস দ্রুত হতে লাগল। তার মনে হচ্ছিল যেন তার ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সরোজ কাকি চোখ মুছতে মুছতে বললেন, আমরা সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে বাবা কি হয়েছে, তো ও শুধু এটুকু বলেছিল, এখন আমার কপালই এমন। সরোজ কাকির গলা ধরে এলো। কাব্য মোহনের দিকে তাকালেন। মোহন তখনও চুপ ছিল, কিন্তু তার চোখ লাল ছিল। সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু তার চোখে জমে থাকা ব্যথা পরিষ্কার দেখা যাচ্ছিল। ভগবান সিং আরও বললেন, একজন ঠিকাদার ছিল ম্যাডাম, বড় লোক, শহরে ওর নাম ডাক ছিল। মোহন ওর ওখানে মজদুরি করতে গিয়েছিল। ও পরিশ্রম করেছিল, দিনরাত কাজ করেছিল, কিন্তু মজুরি পায়নি। মোহন শুধু এটুকু বলেছিল যে আমার টাকা দিয়ে দাও, আমি পরিশ্রম করে এসেছি। শুধু এই কথাতেই ঠিকাদারের রাগ হয়ে গেল। ভগবান সিং এক মুহূর্ত থেমে বললেন, সেই লোকটি এত অহংকারী ছিল যে তার কাছে গরিবের কণ্ঠস্বর শোনাটাও অপমানজনক মনে হয়েছিল। সে পুলিশের সাথে মিলে মিথ্যা মামলা সাজিয়ে দিল এবং রাতে মোহনকে তুলে নিয়ে গেল। কাব্যের বুক ফেটে যাচ্ছিল। তার চোখ যেন পাথরের মতো স্থির হয়ে গেল। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, আর পুলিশ কি করল? তার কণ্ঠস্বর এত মৃদু ছিল যেন তার ভেতর থেকে আওয়াজ বেরোতেই চাইছিল না। ভগবান সিং মাথা নিচু করে নিলেন। তার চেহারায়ও লজ্জা ও দুঃখের ছায়া ছিল। তারপর তিনি বললেন, পুলিশ ওকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখেছিল ম্যাডাম, গালি দিল, হুমকি দিল, মারধরও করল, এবং তারপর হেসে বলল, আইপিএস ম্যাডামকে ফোন করো, বেঁচে যাবে। কাব্যের ঠোঁট কাঁপতে লাগল। তার চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগল, এবং তিনি তা আটকাতে পারছিলেন না। তার মনে হচ্ছিল যেন তার পুরো পদমর্যাদা, তার পুরো শক্তি, তার সব পরিচয় এক নিমেষে অর্থহীন হয়ে গেছে। তিনি আইপিএস ছিলেন, কিন্তু তার নাম কাউকে বাঁচানোর বদলে মোহনের জন্য উপহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে অনুতাপের প্লাবন বয়ে যেতে লাগল, এবং তার ভেতরে এক ভারী অপরাধ বোধ দানা বাঁধল। সরোজ কাকি আবার বললেন, ম্যাডাম, মোহন যদি আপনার নাম নিত তবে সেই রাতেই ছাড়া পেয়ে যেত। পুলিশ ভয় পেত, মামলা খতম হয়ে যেত। কিন্তু ও আপনার নাম নেয়নি। কাব্য সাথে সাথেই কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, কেন কেন নিল না? ও আমাকে ফোন করতে পারত, আমি ওকে বাঁচাতে পারতাম। সরোজ কাকি ভারী গলায় উত্তর দিলেন, কারণ এই লোকটি আপনাকে নিচে নামাতে চায়নি। ও ভেবেছিল যে যদি আপনার নাম আসে তবে মানুষ আপনাকেও টেনে আনবে, আপনার ইউনিফর্মকেও কলঙ্কিত করবে। ও নিজে মাটিতে পড়ে গেল, কিন্তু আপনাকে মাটির স্পর্শ পর্যন্ত লাগতে দেয়নি। সরোজ কাকির কথা শুনে গ্রামের পরিবেশ আরও ভারী হয়ে গেল। অনেক মহিলা কাঁদতে লাগল। কিছু মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যেন তাদের নিজেদের ওপর লজ্জা হচ্ছে যে তারা মোহনকে একা ছেড়ে দিয়েছে। কাব্য কাঁপতে কাঁপতে মোহনের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, মোহন, তুমি আমার নাম কেন নিলে না? আমি তোমাকে বাঁচাতে পারতাম, আমি তোমার জন্য লড়তে পারতাম। তার কণ্ঠস্বর ভেঙে পড়ছিল। তার ভেতরের অফিসার সত্তা বিলুপ্ত হয়ে গিয়েছিল, আর এখন শুধু একজন অনুতপ্ত নারী অবশিষ্ট ছিল। মোহন প্রথমবারের মতো চোখ তুলল। তার চোখে ঘৃণা ছিল না, কোনো প্রতিশোধ ছিল না, ছিল শুধু দুঃখ, এমন দুঃখ যা ভাষায় প্রকাশ করা যায় না। সে নিচু স্বরে বলল, আপনি অফিসার ছিলেন, আর আমি আপনার দুর্বলতা হতে চাইনি। এটি শুনেই কাব্যের কান্না বাঁধ ভাঙল। তিনি কাঁদতে লাগলেন, যেন তার ভেতরের বছরের পর বছর জমে থাকা বোঝা ভেঙে বাইরে বেরিয়ে এলো। তিনি কাঁপানো গলায় বললেন, আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, আমি তোমার জীবন তছনছ করে দিয়েছিলাম, তবুও তুমি আমার সম্মান বাঁচালে। মোহন কোনো উত্তর দিল না। সে শুধু অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, যেন সে তার চোখের জল কারো সামনে দেখাতে চায় না, যেন সে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না। কাব্য সাহস করে বললেন, আমি ভুল ছিলাম, অনেক বড় ভুল। আমি বুঝতে পারিনি, আমি তোমার যন্ত্রণা দেখতে পাইনি। তার গলায় অনুশোচনা ছিল, আর চোখে ছিল লজ্জা। সরোজ কাকি ভারী গলায় বললেন, ম্যাডাম, ভুল তো আপনি ছিলেন, কিন্তু শাস্তিও নিজে ভোগ করেছে। আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আর ওর জীবন সেটা ভুগেছে। সরোজ কাকির শব্দগুলো গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে তীরের মতো বিঁধল।
গ্রামে আবার নিস্তব্ধতা নেমে এলো। কেউ কিছু বলল না, সবার চোখ জলে ভরে এলো। কাব্য এক পা এগিয়ে গেলেন। তার পা কাঁপছিল, কিন্তু তিনি থামতে পারলেন না। তিনি কোনো মতে শব্দ বের করলেন, মোহন, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সামনে হাত জোর করছি। তার কণ্ঠস্বর ভেঙে গেল এবং তিনি কাঁদতে থাকলেন। মোহন হালকা শ্বাস নিল এবং খুব নিচু স্বরে বলল, ক্ষমা দিয়ে সব ফিরে আসে না ম্যাডাম। সেই একটি বাক্য কাব্যকে ভেতর থেকে নাড়িয়ে দিল। তিনি বুঝতে পারলেন যে এটি শুধু ক্ষমার বিষয় নয়, এটি একটি ভেঙে যাওয়া মানুষের জীবনের বিষয়। আর সেই মুহূর্তেই কাব্যের উপলব্ধি হল যে আসল লড়াই এখন শুরু হতে চলেছে। কারণ মোহন আজ প্রথমবারের মতো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সে এখন আর মাথা মোয়াবে না, সে এখন আর চুপ থাকবে না, সে তার কষ্ট চেপে রাখবে না। এখন সে সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে যা তাকে ভেঙেছিল। আর কাব্যকেও এখন তার পদমর্যাদা শুধু ইউনিফর্মের শানের জন্য নয়, বরং ন্যায়ের জন্য ব্যবহার করতে হবে। যাই হোক বন্ধুরা, কাব্য রাঠরের চোখে জ্বর ছিল, কিন্তু তবুও তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। গ্রামের মানুষ চারপাশে দাঁড়িয়েছিল, প্রত্যেকের নজর ছিল মোহনের ওপর, যেন আজ পুরো গ্রাম তার পরীক্ষা নিচ্ছে। কাব্য কাঁপানো হাতে তার ইউনিফর্মের পকেট থেকে একটি কাগজ বের করলেন। সেটি ছিল সরকারি লেটারহেড। তিনি বললেন, মোহন, আমি তোমার জন্য শহরে কাজের ব্যবস্থা করতে পারি, থাকার জায়গা, চিকিৎসা, সবকিছুর। মোহন সেই কাগজের দিকে তাকালো না, সে শান্ত স্বরে বলল, না। কাব্য চমকে উঠে জিজ্ঞাসা করলেন, কেন? মোহন উত্তর দিল, কারণ আমি এখন আর কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। কাব্যের গলা ধরে এলো। তিনি বললেন, এটা করুণা নয়, এটা আমার দায়িত্ব। আমি তোমার কারণেই আজ এখানে পৌঁছেছি। মোহন প্রথমবারের মতো একটু কঠোর হয়ে বলল, দায়িত্ব তখন ছিল যখন আমি আপনার স্বামী ছিলাম, এখন আমি শুধু একজন সাধারণ মানুষ যে নিজেকে বাঁচাতে চায়। গ্রামে কোনো শব্দ ছিল না, শুধু বাতাস বইছিল আর মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। কাব্য বললেন, আমি ক্ষমা চাইতে এসেছি। মোহন মাথা নিচু করে নিল, তারপর ধীরে ধীরে বলল, ক্ষমা অনেক বড় জিনিস ম্যাডাম, কিন্তু ওটা সময়কে ফিরিয়ে আনতে পারে না। কাব্য কাঁদতে কাঁদতে বললেন, আমি সেদিন তোমাকে অনেক বড় কষ্ট দিয়েছিলাম, যখন বলেছিলাম যে তুমি আমার লেভেলের নও। মোহনের চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল, যেন সে সেই মুহূর্তটিকে আবার নতুন করে অনুভব করছে। তারপর সে বলল, সেদিন আমি প্রথমবারের মতো নিজেকে খুব তুচ্ছ মনে করেছিলাম, আর এখন আমি দ্বিতীয়বার এমনটা হতে দেব না। কাব্য সাহস করে বললেন, যদি আমি ইউনিফর্ম ছেড়ে দেই? গ্রামবাসীদের শ্বাস যেন আটকে গেল। সবার মনে হল মোহন হয়তো কিছু বলবে, কিন্তু মোহন খুব শান্ত হয়ে বলল, তবুও অনেক দেরি হয়ে গেছে। কাব্য জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে একটি সুযোগও দেবে না? মোহন উত্তর দিল, আমি আপনাকে অনেক সুযোগ দিয়েছিলাম কিছু না বলে, এখন আমার কাছে নিজেকে বাঁচানোর সুযোগ আছে এবং আমি তা হারাতে চাই না। সরোজ কাকি সামনে এলেন। তিনি কাব্যের দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, এই লোকটি আজ গরিব হতে পারে, কিন্তু ছোট নয়। ভগবান সিং বললেন, আজ ও নিজেকে বিক্রি করতে অস্বীকার করেছে, এটাই ওর জয়। কাব্যের চোখে এখন শুধুই অনুতাপ। তিনি ধীরে ধীরে বললেন, মোহন, আমি চাই তুমি সুখী থাকো। মোহন তার দিকে তাকালো এবং প্রথমবারের মতো তার কণ্ঠে হালকা কোমলতা এলো। সে বলল, আমি সুখী থাকব, কারণ এখন আমি আর কারো সামনে মাথা নোয়াব না। সন্ধ্যা নামতে শুরু করেছিল। সরকারি এসইউভি সেখানেই দাঁড়িয়েছিল। ড্রাইভার দূরে অপেক্ষা করছিল। কাব্য ধীরে ধীরে পিছিয়ে এলেন। তিনি শেষবারের মতো মোহনের দিকে তাকালেন। মোহন দরজায় দাঁড়িয়ে রইল। না সে থামাল, না সে হাত তুলল। কাব্য গাড়িতে বসলেন। এসইউভি চলতে শুরু করল। ধুলো উড়তে লাগল। গ্রামের মানুষ সেখানেই দাঁড়িয়ে রইল। কেউ কথা বলছিল না, কিন্তু প্রত্যেকের চোখ ছিল সজল। মোহন কুড়েঘরের ভেতরে গিয়ে চার পায়ের ওপর বসে শুধু এটুকু বলল, আজ আমি নিজের কাছে নিজে বেঁচে গেলাম। আর গাড়ির ভেতরে কাব্য রাঠোরের মনে শুধু একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, কিছু সম্পর্ক যদি সঠিক সময় সামলানো না যায়, তবে ক্ষমাও এক ধরনের পরাজয় হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা এটাই যে মানুষের পদমর্যাদা, টাকা আর পরিচয় যতই বড় হয়ে যাক না কেন, যদি সে সেই মানুষটির কদর না করে যে তাকে সবচেয়ে কঠিন সময় সামলে রেখেছিল, তবে সেই জয়ও অপূর্ণ থেকে যায়। কারণ সম্পর্ক শুধু একসাথে থাকলেই চলে না, সম্পর্ক চলে সম্মানের উপর ভিত্তি করে। আর যখন সম্মান ভেঙে যায়, তখন ক্ষমা চাইতেও অনেক দেরি হয়ে যায়। মোহন এটি প্রমাণ করে দিয়েছে যে দারিদ্র্য মানুষকে ছোট করে না, কিন্তু আত্মসম্মান হারিয়ে ফেলা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। অন্যদিকে কাব্য এটি বুঝতে পারলেন যে ক্ষমতা আর প্রতিপত্তি সবকিছু এনে দিতে পারে, কিন্তু সেই মানুষটিকে ফিরিয়ে আনতে পারে না যাকে আপনি নিজে নিজের হাতে হারিয়েছেন।
এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনি মোহনের জায়গায় হতেন তবে কি আপনিও আত্মসম্মানের জন্য একই সিদ্ধান্ত নিতেন, নাকি ক্ষমা গ্রহণ করে সম্পর্ককে আরও একটি সুযোগ দিতেন? আরেকটি কথা সততার সাথে বলুন, কাউকে কি তখন ছেড়ে দেওয়া উচিত যখন সে আপনার সবচেয়ে খারাপ সময়ে আপনার পাশে দাঁড়িয়েছিল, নাকি সত্যি কি পদমর্যাদা, পরিচয় আর পরিস্থিতি সম্পর্কের চেয়ে বড় হয়ে যায়? কমেন্টে শুধু উত্তর দেবেন না, মনের আসল কথাটি লিখুন। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের সত্য, আবেগপূর্ণ ও জীবন বদলে দেওয়া কাহিনীর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কাহিনীতে।